গ্যাংটকে গন্ডগোল। সত্যজিৎ রায়। কিছুক্ষণ আগে অবধি জানলা দিয়ে বাইরে নিচের দিকে তাকালেই শুকনো হলদে মাটি আর সরু সরু সিল্কের সুতোর মতো এঁকে বেঁকে যাওয়া নদী আর মাঝে মাঝে খুদে খুদে গ্রামের খুদে খুদে ঘরবাড়ি গাছপালা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে যেন মেঘ এসে পড়াতে সেসব আর কিছুই দেখা যাচ্ছে না। তাই মুখ ঘুরিয়ে নিয়ে এখন প্লেনের যাত্রীদের দিকে দেখছি। আমার পাশেই বসেছে ফেলুদা, তার হাতে একটা মহাকাশ ভ্রমণ সম্বন্ধে বই। ফেলুদা অনেক বই পড়ে, তবে আজ পর্যন্ত কখনো ওকে একই বিষয় নিয়ে পরপর দুটো বই পড়তে দেখিনি। কালই রাত্রে কলকাতায় দেখেছি ও তাকলামাকান মরুভূমির ওপর একটা বই পড়ছে। তার আগে ও দুটো বই একসঙ্গে পড়ছিল, সকালে একটা, রাত্রে একটা। একটা গল্পের বই, অন্যটা পৃথিবীর নানান দেশের রান্না সম্পর্কে। ও বলে একজন গোয়েন্দার পক্ষে জেনারেল নলেজ জিনিসটা ভীষণ দরকারি। কখন যে কোন জ্ঞানটা কোন কাজে লেগে যায় তা বলা যায় না। আমাদের লাইনে প্যাসেজের উল্টো দিকে পাশাপাশি দুটো সিটে দুজন ভদ্রলোক বসে আছেন। যিনি দূরে বসে তার ডান হাতটা নীল প্যান্টের খানিকটা অংশ আমি দেখতে পাচ্ছি। হাতের আঙুল দিয়ে তিনি হাঁটুর ওপরে তাল ঠুকছেন, বোধহয় আপন মনে গান গাইছেন। যিনি কাছে বসে আছেন তিনি বেশ আঁটো সাঁটো চকচকে ভদ্রলোক। হাতের কবজিটা দেখে বেশ জোয়ান মনে হলেও জুলপির কাছে পাকা চুল থাকাতে মনে হয় ভদ্রলোকের বয়স অন্তত 45 তো হবেই। একটা স্টেটসম্যান খুলে ভারী মনোযোগে দিয়ে কি যেন একটা পড়ছেন। ফেলুদা হলে শুধু চেহারা দেখেই লোকটার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারত। আমি সময় কাটানোর জন্য অনেকক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকেও কিছুই বার করতে পারলাম না। ওরকম হাঁ করে কি দেখছিস? চাপা গলায় ফেলুদার হঠাৎ প্রশ্নটা চমকে দিয়েছিল। কথাটা বলে ও একবার আর চোখে ভদ্রলোকের দিকে দেখে নিয়ে বলল, যে রেটে খায় লোকটা, সে তুলনায় শীতের তেমন চর্বি জমেনি এখনো। এটা বলতেই মনে পড়ল, সত্যি ভদ্রলোক এই 1 ঘন্টার মধ্যেই 2 বার চেয়ে চা খেয়েছেন, আর তার সঙ্গে গোটা 3 করে বিস্কুটও। বললাম, আর কি বুঝলে? ভদ্রলোকের প্লেনে চড়ার অভ্যাস আছে। কি করে জানলে? একটু আগেই প্লেনটা একটা এয়ার পকেটে পড়ে ধরাস করে বাম্প করেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, আমার তো পেটের ভেতরটা কিরকম করে উঠেছিল। শুধু তুই কেন, আশেপাশে সকলেই নড়ে চড়ে উঠেছিল। একমাত্র উনিই দেখলাম কাগজ থেকে চোখটি পর্যন্ত তুললেন না। আর কি বুঝলে? লোকটার মাথার সামনের দিকে চুল বেশ পরিপাটি রয়েছে, কিন্তু পেছনটা এলোমেলো হয়ে মোরগের ঝুঁটি হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। অথচ প্লেনে লোকটার সিটে মাথা ঠেকিয়ে শোয়নি একবারও। এক টানা সোজা হয়ে বসে কাগজ পড়েছে, আর না হয় চা বিস্কুট খেয়েছে। তার মানে দমদমে ওয়েটিং রুমে। বুঝেছি, তার মানে ও প্লেনে ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই দমদম পৌঁছে গেছিল, আর তাই ভেরি গুড। হাতে সময় আছে দেখে সোফায় বসে পা ছড়িয়ে মাথা চিতিয়ে বিশ্রাম করে নিয়েছে, তাই পিছনের চুলের ওই দশা। ফেলুদার এই ক্ষমতাটা সত্যিই অবাক করে দেওয়ার মতো। আরও আশ্চর্য এই যে এগুলো বুঝে ফেলার জন্য ওকে আমার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে হয় না অচেনা লোকের দিকে। 2 একবার আর চোখে দেখে নিলেই কাজ হয়ে যায়। লোকটা কোন দেশি বলতো? ফেলুদা প্রশ্ন করল। এটার জবাব দেয়া ভারী কঠিন। বললাম, লোকটা পড়ে আছে স্যুট, হাতে আবার ইংরেজি কাগজ। কি করে বুঝবো? বাঙালি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, এনিথিং হতে পারে। ফেলুদা চিক করে জিভটা একটা শব্দ করে মাথা নেড়ে বলল, কবে যে অবজারভেশন শিখবি তা জানি না। লোকটার ডান হাতে কি রয়েছে? খবরে না, একটা আংটি। আংটিতে কি আছে? চোখ কুঁচকে ভালো করে চেয়ে দেখলাম সোনার আংটির মাঝখানে লেখা রয়েছে মা। অন্য যাত্রীদের সম্বন্ধেও প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক সেই সময় লাউডস্পিকারে বলে উঠল, বাগডোগরা পৌঁছতে আর বেশি সময় নেই। প্লিজ fasten your seat belts and observe the no smoking sign.
বাগডোগরা বলতেই অনেকেই মনে করবে আমরা হয়তো দার্জিলিং কিংবা কালিম্পং যাচ্ছি। আসলে তা নয়, আমরা যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটক। এর আগে গ্রীষ্মের ছুটিতে 2 বার দার্জিলিংয়ে গেছি। এবারও প্রথমে দার্জিলিংয়ের কথাই হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ফেলুদা গ্যাংটকের নাম করল। বাবার হঠাৎ ব্যাঙ্গালোরে একটা কাজ পড়ে গেল বলে উনি আর এলেন না। বললেন, তুই পরীক্ষা করে দিয়ে বসে আছিস, ফেলুরও ছুটি পাওনা রয়েছে, দিন 15 জন্য ঘুরে আয়। কলকাতায় বসে ভ্যাপসা গরমে পচার কোনো মানে হয় না। ফেলুদা গ্যাংটক বলল, তার কারণ বোধ হয় এই যে ইদানিং ও তিব্বত নিয়ে পড়াশোনা করেছে। সেই ফাঁকে আমিও একটা সেন হেদিনের লেখা ভ্রমণ কাহিনী পড়ে ফেলেছি। সিকিমে তিব্বতের অনেক কিছুই এসে জমা রয়েছে। সিকিমের রাজা তিব্বতী, সিকিমের গুম্ফাগুলোতে তিব্বতী লামাদের দেখা যায়। সিকিমের অনেক গ্রামে তিব্বতী রিফিউজিরা এসে রয়েছে। তিব্বতের গান, তিব্বতের খাবার, তিব্বতের পোশাক, তিব্বতের মুখোশ পরা নাচ, এই সবই নাকি সিকিমে রয়েছে। আমিও তাই আর গ্যাংটক নিয়ে কোনো আপত্তি করলাম না। সত্যি বলতে কি, আমার এই খুড়তুতো দাদাটির সঙ্গে যদি উলুবেরোতেও ছুটি কাটাতে হয় তাতেও আমি রাজি। অবশ্যই তার সঙ্গে যদি সে জায়গায় কোনো রহস্যের সন্ধান মেলে তাহলে তো পোয়া বারো। গোয়েন্দাগিরিতে ফেলুদার জুড়ি আর কেউ আছে বলে আমার জানা নেই। বাগডোগরা এয়ারপোর্টে এসে প্লেন নামলো ঠিক 7:30টায়। কলকাতা থেকেই নানা ব্যবস্থা করে দিয়েছিলেন বাবা, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। একটি জিপও মজুদ ছিল। আমরা শটান জিপে না উঠে আগে এয়ারপোর্টের রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এখান থেকে গ্যাংটক যেতে সময় লাগবে প্রায় 6-7 ঘন্টা। রাস্তা খারাপ থাকলে আরও বেশি লাগতে পারে। তবে ভরসা এই যে আজ সবে 14ই এপ্রিল, মনে হয় এখনো তেমন বর্ষা নামেনি। অমলেটটা শেষ করে মাছ ভাজা ধরেছি। এমন সময় দেখি প্লেনের সেই ভদ্রলোকটি একটি কোণার টেবিল থেকে উঠে রুমালে মুখ মুছতে মুছতে আমাদেরই দিকে হাসি মুখে এগিয়ে আসছেন। আপনারা কি ড্যাং না ক্যাং না গ্যাং? আমি তো প্রশ্ন শুনে ঘাবড়েই গেলাম। এ আবার কি হেঁয়ালিতে কথা বলছেন ভদ্রলোক। কিন্তু ফেলুদা তৎক্ষণাৎ হেসে উত্তর দিল, গ্যাং। গ্যাং শুনে ভদ্রলোক বললেন, জিপের ব্যবস্থা আছে? মানে সোজা কথা, আপনাদের সঙ্গে শেয়ারে লটকে পড়তে পারি কি? ফেলুদা বলল, স্বচ্ছন্দে। আর আমিও বুঝে ফেললাম যে ড্যাং হচ্ছে দার্জিলিং, গ্যাং হচ্ছে কালিম্পং, আর গ্যাং গ্যাংটক। ভদ্রলোক বললেন, থ্যাংক ইউ, আমার নাম শশধর বোস। কি ব্যাপার? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হলিডে? তাছাড়া আর কি। আই লাভ গ্যাংটক। আগে গেছেন কখনো? আগে না। কোথায় উঠেছেন? ফেলুদা বেয়ারেকে ডেকে বিল আনার কথা বলে দিয়ে ভদ্রলোককে একটি চারমিনার অফার করে নিজে একটা ধরিয়ে বললেন, একটা হোটেলে ঘর বুক করার কথা আছে, নাম বোধ হয় স্নো ভিউ। শশধরবাবু বললেন, গ্যাংটকের নারী নক্ষত্র আমার জানা। শুধু গ্যাংটক কেন, সারা সিকিম চষে বেরিয়েছি। লাচেন, লাচুং, নামচে, নাথুলা কিছুই বাদ নেই। গ্লোরিয়াস। যেমন দৃশ্য তেমন শান্তি। পাহাড় চান পাহাড়, অর্কিড চান অর্কিড, রোদ চান, মেঘ চান, বৃষ্টি চান, মিষ্ট চান, সব পাবেন। তিস্তা, রঙ্গিত নদীগুলোর তো কোনো তুলনা নেই। তবে গন্ডগোল হলো রাস্তা নিয়ে, রোডস, বুঝেছেন? আসলে এদিকের পাহাড়গুলো যাকে বলে গ্রোয়িং মাউন্টেন্স, এখনো বাড়ছে, তাই একটু অস্থির, বুঝেছেন, আর কাঁচা। ইয়াং বয়স হলে যা হয় আর কি, হে হে। তার ফলেই বুঝি ল্যান্ডস্লাইড হয়। ইয়েস, আর সে বড় বেয়ারা ব্যাপার। যাচ্ছেন হঠাৎ দেখলেন সামনে রাস্তা বন্ধ, ধস গেছে। তার মানে ব্লাস্টিং, পাথর ভাঙো, দেয়াল তোলো, মাটি ফেলো, সে অনেক ঝক্কি। তাও আর্মি আছে বলে রোগকে চটপট সরিয়ে নেয়। তবে এখনো বৃষ্টিটা তেমন নামেনি, তাই খুব একটা গোলমাল হবে বলে মনে হয় না। যাক, আপনাদের পেয়ে খুব আনন্দ হলো, সুবিধেও হলো। একা একা এতখানি পথ যেতে হবে ভাবতে বিশ্রী লাগছিল। কোম্পানি পেলে গপ্প টপ্প করে সময়টা কেটে যায়। ফেলুদা বলল, আপনিও কি চেঞ্জে যাচ্ছেন? আরে না মশাই। ভদ্রলোক হেসে উঠলেন, আমি যাচ্ছি কাজে, তবে সে এক পিকিউলিয়ার কাজ।
অ্যারোমেটিক প্ল্যান্টস জানেন? আপনার বুঝি পারফিউমারি ব্যবসা? ঠিক ধরেছেন, কেমিক্যাল ফার্ম। তার অনেক কাজের একটা হচ্ছে এসেন্স তৈরি করা। সিকিমে আমাদের কিছু প্রয়োজনীয় গাছ আছে সেটা জানি, সেগুলো সংগ্রহ করতেই যাওয়া। আমার পার্টনার আগেই গেছে, দিন 7 হলো। গাছপালা সম্বন্ধে অগাধ জ্ঞান, বটানিতে ডিগ্রি আছে। আমারও ওর সঙ্গে যাবার কথা ছিল, শেষটায় এক ভাগ্নের বিয়ের ব্যাপারে ঘাটশিলা চলে যেতে হলো। কাল রাত্রেই কলকাতা ফিরেছি। বিল দেয়া হয়ে গেছিল, তাই আমরা উঠে পড়লাম। মালপত্র তুলে নিয়ে জিপের দিকে যেতে যেতে ফেলুদা বলল, আপনাদের কোম্পানিটা কোথায়? শশধরবাবু বললেন, বোম্বে। কোম্পানি প্রায় 20 বছর হতে চলল। আমি জয়েন করেছি এই বছর 7। SS কেমিক্যালস, শিবকুমার সেলভাস্কর ওর নামেই নাম। বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে সেবক রোড, সেবক রোড থেকে ডান দিকে তিস্তা নদীকে রেখে রাস্তা চড়াই উঠতে আরম্ভ করে। তারপর মাঝে মাঝে নিচেও নামে। দার্জিলিংয়ের মতো সামনে চড়াই ওঠে না। রংপুতে গিয়ে পশ্চিমবাংলার শেষ আর সিকিমের শুরু। তিস্তার ধারেই তিস্তা বাজার বলে একটা জায়গা আছে, যেখানে একটা প্রকাণ্ড ব্রিজের ওপর দিয়ে নদী পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে রাস্তা ধরতে হয়। তিস্তা বাজারে আমাদের জিপ থামানো হলো। রোদ থাকার ফলে বেশ গরম লাগছিল। তাই শশধরবাবু বললেন, কোকাকোলা খাবেন? এই জায়গাটা নাকি 2 বছর আগে তিস্তার বন্যায় একেবারে ভেসে গিয়েছিল। দোকান বাট ঘরবাড়ি যা দেখছি সবই নাকি নতুন তৈরি হয়েছে। দেখেও তাই মনে হয়। ব্রিজটাও নতুন, আগেরটা জলের তোড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শশধরবাবু দেখলাম পর পর 2 বোতল কোকাকোলার সাবার করে দিলেন। সেই সঙ্গে অবশ্যই আমাদেরও খাওয়ালেন। মনে মনে ভাবলাম, গ্যাংটকে আশা করি কোল্ড ড্রিঙ্ক খেয়ে শরীর ঠান্ডা রাখতে হবে না। 5000 ফুট হাইট যখন, নিশ্চয়ই এখানের চেয়ে অনেক বেশি ঠান্ডা হবে। কোক খাওয়া সেরে যখন দোকানে বোতলগুলো ফেরত দিচ্ছি, তখন লক্ষ্য করলাম কিছু দূরেই একটা জিপের পাশে দাঁড়িয়ে কয়েকজন লোক। তার মধ্যে 2 জন মিলিটারিও আছে। হাত তাত নেড়ে বেশ উত্তেজিতভাবে কি যেন আলোচনা করছে। জিপটা উল্টো দিক থেকে আসছে, বোধহয় শিলিগুড়িই যাবে। অ্যাক্সিডেন্ট কথাটা হঠাৎ কানে আসতে আমরা 3 জনাই জিপটার দিকে এগিয়ে গেলাম। আর গিয়ে যা শুনলাম সে এক বিশ্রী ব্যাপার। ওদিকে বৃষ্টি না হলেও গ্যাংটকে নাকি দিন 7 আগে বেশ বৃষ্টি হয়েছে, আর তার ফলে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে একটা জিপের ওপর পড়ে একজন লোক নাকি মারা গেছে। জিপটাও নাকি রাস্তা থেকে গড়িয়ে প্রায় 500 ফুট নিচে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যে মরেছে তার নাম ধাম এরা কেউ বলতে পারল না, কারণ এরা কেউ গ্যাংটক থেকে আসছে না। ফেলুদা খবরটা শুনে বলল, একেই বলে নিয়তি। লোকটার নেহাতি মরণ ছিল, না হলে একটা চলন্ত গাড়ির ওপর একটা মাত্র খসা পাথর এসে পড়া, এই ঘটনা সচরাচর ঘটে না। শশধরবাবু বললেন, 1 চান্স ইন আ মিলিয়ন। তারপর জিপে উঠতে উঠতে বললেন, যাবার সময় দৃষ্টিটা পাহাড়ের গায়ে রাখবেন আর কানটা খোলা রাখবেন। সাবধানের মার নেই মশাই। তিস্তা ছাড়বার কিছুক্ষণ পর থেকেই চারিদিকের দৃশ্য এমন অদ্ভুত সুন্দর হয়ে উঠতে লাগলো যে অ্যাক্সিডেন্টের কথাটা মন থেকে মুছে গেল। রংপো পেরিয়ে কিছু দূর যাবার পর এক পশলা বৃষ্টি হওয়ায় গরমটা এমনিতেই কমে গিয়েছিল। তারপর 3000 ফুট হাইটের মাথায় যখন কুয়াশা আরম্ভ হলো, তখন রীতিমতো ঠান্ডা করতে লাগলো। গ্যাংটক আসতে যখন 10 কিলোমিটার বাকি, তখন এক জায়গায় জিপ থামিয়ে সুটকেস খুলে কোট আর মাফলারটা বার করে নিলাম। শশধরবাবুও দেখলাম এয়ার ইন্ডিয়ার একটা ব্যাগ খুলে একটা নীল পুলোভার বার করে সেটা তার ঠান্ডা কোটের তলায় চাপিয়ে দিলেন। ক্রমে কুয়াশার মধ্যে দিয়ে আবছা আবছা চোখে পড়ল পাহাড়ের গায়ে নীল রঙের চীনা প্যাটার্নের ছাতাওয়ালা সব বাড়ি। শশধরবাবু বললেন, 5 ঘন্টাও লাগলো না। উই আর ভেরি লাকি। ক্রমে মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে ফুলের টব সাজানো কাঠের বারান্দাওয়ালা দোতলা দোকানবাড়ির সারি পেরিয়ে লাল নীল সবুজ হলদে ডুরে কাটা পোশাক পরা কাঁধে বাচ্চা নেয়া মেয়ে আর বাহারের টুপি আর রং বেরঙের জামা পরা সিকিমি নেপালি ভুটিয়া তিব্বতী পুরুষদের ভিড়ে
মধ্য দিয়ে আমাদের জিপ গিয়ে পৌঁছালো স্নো ভিউ হোটেলের সামনে। শশধরবাবু ডাকবাংলোয় যাবেন বলে আমাদের কাছ থেকে তখনকার মতো বিদায় নিলেন। যাবার সময় বললেন, এইসব জায়গায় জানেন তো, চান কি না চান, 4 বেলা অন্তত একবার করে দেখা না হয়ে যায় না। ফেলুদা বলল, আপাতত আপনি ছাড়া আর কাউকেই চিনি না এখানে, বিকেলে একবার ডাকবাংলোর দিকটায় ঢু মেরে আসবো। বহুত আচ্ছা বলে হাত নেড়ে জিপের সঙ্গে ভদ্রলোকও কুয়াশায় মিলিয়ে গেলেন। আমাদের হোটেলের নাম যদিও স্নো ভিউ, আর যদিও সত্যি করেই নাকি পেছনের ঘরগুলো জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এসে অবধি এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি বলে আমাদের স্নো ভিউ করা হয়নি। হোটেলের মালিক একজন পাঞ্জাবি ভদ্রলোক, নাম মিস্টার বিব্রা। আর যেসব লোক হোটেলে রয়েছে তার মধ্যে মনে হলো মাত্র একজনই বাঙালি। এখনো আলাপ হয়নি। বাঙালি বুঝলাম কারণ দুপুরে কাঁটা চামচ দিয়ে খাবার সময় তার হাত থেকে কাঁটাটা ছিটকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট শুনলাম তিনি বলে উঠলেন, ধুত্তেরি। খাওয়া দাওয়া সেরে হোটেলের সামনেই সারি সারি দোকানওয়ালা বড় রাস্তায় বেরিয়ে 2 মিনিটের মধ্যে ফেলুদা একটা পানের দোকান আবিষ্কার করে সেখান থেকে মিঠে পান কিনল। বলল, এই জিনিসটা যে এখানে পাওয়া যাবে তা ভাবিইনি। ও দুপুরে আর রাত্রে রোজ খাবার পর একটা করে মিঠে পান খায়, তবে খয়ের ছাড়া, কারণ ঠোঁট লাল হওয়াটা ও একেবারেই পছন্দ করে না। গ্যাংটকের এই রাস্তাটা দেখলাম রীতিমতো চওড়া। রাস্তার মাঝখানে জিপ, লরি, স্টেশন ওয়াগান ইত্যাদি নানা রকমের গাড়ি লাইন বেঁধে পার্ক করা রয়েছে। আর রাস্তার দুদিকেই দোকান। দোকানের নাম দেখে বোঝা যায় ভারতবর্ষের অনেক জায়গার লোক সিকিমে এসে ব্যবসা গেড়ে বসেছে। পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটি, সিন্ধি সব রকম লোক সিকিমে এসে দোকান করেছে। বাঙালি প্রায় চোখে পড়ে না বললেই চলে। কুয়াশার মধ্যে বেশি দূর অবধি দেখা না গেলেও একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম, যে দার্জিলিংয়ের সঙ্গে এই জায়গাটার বেশ একটা তফাৎ রয়েছে। সবচেয়ে বড় তফাৎ এই যে এখানে লোকজনের ভিড়টা কম, তাই গোলমালটা কম, আর তাই নোংরাটাও কম। খাওয়া দাওয়া হলো, মিঠে পানও হলো, সবে ভাবছি এবার জায়গাটা একটু ঘুরে দেখলে হয়। এমন সময় হঠাৎ দেখি কুয়াশার মধ্য দিয়ে শশধর বাবুকে দেখা যাচ্ছে। তিনি যেন ব্যস্তভাবে এই হোটেলের দিকে এগিয়ে আসছেন। ফেলুদাকে দেখতে পেয়েই ভদ্রলোক আরও জোরে পা ফেলে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? সকালে তিস্তায় যে অ্যাক্সিডেন্টের কথাটা শুনলেন সেটা কার জানেন? প্রশ্নটা শুনেই আমার মনের মধ্যে একটা সন্দেহ ধাক্কা দিয়ে উঠেছিল। ভদ্রলোকের কথায় সেটা সত্যি হয়ে গেল। এস আমার পার্টনার। বলেন কি? কোথায় যাচ্ছিলেন ভদ্রলোক? মা গঙ্গাই জানেন। টেরিবল ব্যাপার। তৎক্ষণাৎ মারা গেছেন। 1 ঘন্টা 4 বেঁচেছিল। হাসপাতালে আনার 1/2 ঘন্টার মধ্যেই মারা যায়। মাথায় চোট, হাড়গোড় ভেঙেছিল। মারা যাবার আগে নাকি একবার জ্ঞান হয়েছিল। আমার নাম করে বোস বোস করে 2-1 বার বলে, তারপরেই সব শেষ। খবরটা পাওয়া যায় কি করে? ফেলুদা জিজ্ঞেস করল। আমরা হোটেলে গিয়ে ঢুকলাম। 1 তলার ডাইনিং রুম এখনো খালি। 3 জনে 3টে চেয়ার দখল করে বসলাম। শশধরবাবু একটা সবুজ রুমাল কোটের বুক পকেট থেকে বার করে কপালের ঘাম মুছলেন। সেও এক ব্যাপার, ড্রাইভারটা মরেনি। পাথরটা গাড়িটায় এসে লেগেছে, আর ড্রাইভারও স্টিয়ারিংয়ের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এমনিতে পাথরটা নাকি খুব একটা বড় ছিল না, কিন্তু স্টিয়ারিং ঘুরে যাওয়াতে গাড়ি রাস্তা থেকে সরে একেবারে কাত হয়ে খাদে পড়েছে। ড্রাইভার ছিল খাদের উল্টো দিকে। যেই না গাড়ি কাত হয়েছে, ব্যাটা লাফ দিয়ে একেবারে রাস্তায়। মাইনর ইনজুরি, বাঁ চোখের পাশটায় সামান্য একটু ছড়েছে, দ্যাটস অল। জিপ এদিকে সেলভাঙ্কার সমেত একেবারে 500 ফুট নিচে নর্থ সিকিম হাইওয়েতে অ্যাক্সিডেন্ট। ড্রাইভারটা সেখান থেকে গ্যাংটকের দিকে হাঁটতে আরম্ভ করেছে খবরটা দেবে বলে। পথের কিছু নেপালি মজুরদের দেখে তাদের সঙ্গে করে নিয়ে গিয়ে এসএস-এর বডি উদ্ধার করে। তারাই বয়ে আনছিল। এমন সময় একটা আর্মি জিপ এসে পড়ে। তারপর হাসপাতাল। তারপর যে লোকটাকে 2 ঘন্টা আগেও ফুর্তিবাজ বলে মনে হয়েছিল, তাকে এরকম ভেঙে পড়তে দেখে অদ্ভুত লাগছিল। ডেড বডি কি হলো? ফেলুদা জিজ্ঞেস করল। বোম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বোম্বেতে ওর ভাইকে কন্ট্যাক্ট করেছিল ব্যারিস্টার ভাই। এসএসের স্ত্রী নেই, 2বার বিয়ে করেছিল, 2 স্ত্রী মারা গেছে। প্রথম পক্ষের একটি ছেলে ছিল, সে বছর 14 আগে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। সে অনেক ব্যাপার। এসএস ছেলেকে ভীষণ ভালোবাসত, তার অনেক খোঁজও করেছিল, কিন্তু তার আর কোনো পাত্তাই পাওয়া যায়নি। তাই ভাইকেই ইনফর্ম করেছিল। ভাই পোস্টমর্টেম করতে দেয়নি, তাই বডি তার পরদিন পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখি, পোস্টমর্টেম কথাটার মানে আমি ফেলুদার কাছেই জেনেছিলাম। কেউ যদি অস্বাভাবিক বা সন্দেহজনকভাবে মারা যায় তাহলে পুলিশের তদন্ত হয়, আর তখন পুলিশের ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে রিপোর্ট দেয়। কখন মরেছে, কোথায় চোট পেয়ে মরেছে, বিষ খাওয়ানো হয়েছিল কিনা, এইসব আর কি, একেই বলে পোস্টমর্টেম। ফেলুদা বলল, কবে ঘটেছে ব্যাপারটা? শশধরবাবু বললেন, 11th সকালে, 7 তারিখে এখানে এসে পৌঁছেছিল। তারপর আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না, কার কপালে যে কখন কি ঘটে। তবে আমি থাকলে বোধহয় এ দুর্ঘটনা ঘটতো না। আপনার প্ল্যান কি? ফেলুদা জিজ্ঞেস করল। কি আবার, আর তো এখানে থাকার কোনো মানে হয় না। আমি এখন যাচ্ছি, কাল সকালে যদি একটা ফ্লাইট পাওয়া যায় তার খোঁজ করতে। চেনাশোনা আছে, হয়ে যাবে বলে মনে হয়। শশধরবাবু উঠে পড়লেন। চলি, যাবার আগে একবার দেখা হবে নিশ্চয়ই। আপনারা আর এ নিয়ে ভাববেন না। হ্যাভ এ গুড টাইম। ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে চলে গেলেন। ফেলুদা কিছুক্ষণ চুপ করে ভুরু কুচকিয়ে বসে থেকে সকালে অ্যাক্সিডেন্টের কথা শুনে শশধরবাবু যে কথাটা বলেছিলেন সেটাই ফিসফিস করে 2বার বলল, 1 চান্স ইন মিলিয়ন। তারপর বলল, অবশ্যই মাথায় বাজ পড়েও তো লোক মরে, সেটাও তো কম আশ্চর্য নয়। আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এখন দেখলাম আমাদের কাছেই আর একটা চেয়ারে হোটেলের সেই বাঙালি ভদ্রলোকটি হাতে আনন্দবাজার খুলে বসে আছেন। শশধরবাবু চলে যেতেই তিনি কাগজটা ভাঁজ করে চেয়ার ছেড়ে উঠে এসে ফেলুদাকে নমস্কার করে তার পাশে চেয়ারে বসে বললেন, সিকিমের রাস্তাঘাটে কখন যে কি হয় কিছুই বলা যায় না। এখানে পাথর পড়ে মানুষটা মরাটা কিছুই আশ্চর্য নয়। আপনারা তো আজই এলেন। ফেলুদা একটা গম্ভীর হুমের মতো শব্দ করল। ভদ্রলোক একটা স্টিলের ফ্রেমে হালকা সবুজ রঙের কাঁচওয়ালা চশমা পরেছিলেন। বয়স বোধহয় 30-35-এর বেশি নয়। ঠোঁট আর নাকের মাঝখানে একটা ছোট্ট 4কোনা গোঁফ আছে, যেটাকে বোধহয় বাটারফ্লাই বলা হয়। আজকাল এরকম গোঁফ খুব একটা বেশি দেখা যায় না। বেশ অমায়িক লোক ছিলেন মিস্টার সালভানকার। আপনার সঙ্গে পরিচয় ছিল? ফেলুদা জিজ্ঞেস করল। যেটুকু হয়েছিল তাতেই বুঝেছি সমজদার লোক, যাকে বলে রসিক আর কি। আর্টের দিকে খুব ঝোঁক। আমার কাছে একটা তিব্বতী মূর্তি ছিল, সেটা উনি কিনলেন মারা যাবার ঠিক 2 দিন আগে। তিনি ওসব জিনিস কালেক্ট করতেন। কালেক্ট ফালেক্ট জানি না, আমার সঙ্গে আর্ট এম্পোরিয়ামে আলাপ। দেখি এটা সেটা ঘেঁটে ঘুটে দেখছেন। বললুম, আমার কাছে একটা পুরনো তিব্বতী মূর্তি আছে, তুমি দেখবে? তা বললে ডাক বাংলোয় নিয়ে এসো। গেলুম, নিয়ে দেখালুম। ভদ্রলোক অন দ্য স্পট কিনে নিলেন। অবশ্যই জিনিসটাও ছিল খুব ডিসেন্ট। আমার ঠাকুরদা তিব্বত থেকে এনেছিলেন। 9টা মাথা, 34টা হাত। আই সি, ফেলুদা গম্ভীর ভাব দেখালেও আমার কিন্তু ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। বিশেষ করে ওর হাসিটা, যেটা ওর ঠোঁটের কোণে লেগেই আছে। সেলভাঙ্কারের মৃত্যুটিও যেন ওর কাছে একটা হাসির ব্যাপার। আমার নাম নিশিকান্ত সরকার। ফেলুদা নিজের পরিচয় না দিয়ে কেবল একটা ছোট্ট নমস্কার করল। ভদ্রলোক বলে চললেন, আমি থাকি দার্জিলিংয়ে। 3 পুরুষ ধরে এখানেই আছি আমরা। তবে গায়ের রংটা দেখলে বিশ্বাস করা মুশকিল, তাই না? ফেলুদা সামান্য একটু হেসে অভদ্রতা অ্যাভয়েড করল। ওদিকটা আর কালিম্পংটা থরলি ঘুরে দেখা আছে, সিকিমটা আসা হয়নি। অবশ্যই সেটা আমার নেগলিজেন্স। এসে বুঝেছি কি মিস করেছিলুম। কাছে পিঠে সব অদ্ভুত জায়গা আছে জানেন তো, নাকি আপনার সব দেখা? ফেলুদা বলল যে সেও নতুন, আজই প্রথম সিকিমের মাটিতে পদার্পণ। বাহ, ভদ্রলোকের এবার প্রায় 26 পাটি দাঁত দেখা গেল।
কদিন আছেন তো, বেশ ঘুরে টুরে দেখা যাবে। ইচ্ছে তো আছে। পেমিয়াং চিংটা শুনেছি দারুণ জায়গা, যেখানে সিকিমের পুরনো রাজধানীর ভগ্নাবশেষ আছে। শুধু রাজধানী কেন, গাইড বুকটা দেখুন না। ফরেস্ট আছে, ব্রিটিশ আমলের ডাকবাংলো আছে, প্রাচীন গুম্ফা আছে, কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস ভিউ আছে, আর কত চাই। সুযোগ পেলে নিশ্চয়ই যাব বলে ফেলুদা উঠে পড়ল। উঠছেন? ফেলুদা বলল, যাই একটু ঘুরে দেখে আসি। এখানে কি বেরোবার সময় ঘরের দরজা টরজা বন্ধ করে যেতে হয় নাকি? তা হোটেলের ঘরের দরজায় চাবি দেওয়াই ভালো। তবে চুরি চামারি এখানে নেই বললেই চলে। সারা সিকিমে মাত্র একটি জেলখানা, আর সেটা গ্যাংটকেই। খোঁজ নিয়ে দেখুন, 4টির বেশি কয়েদি সেখানে নেই। হোটেল থেকে পেরিয়ে দেখি তখনও কুয়াশা কাটেনি। ফেলুদা এদিক ওদিক দেখে বলল, একটা ভুল হয়ে গেল। দুজনের জন্যই একজোড়া করে হান্টিক বুট কিনে আনা উচিত ছিল। যা বুঝছি এখানে বাদলা হবে। তার মানেই রাস্তাঘাট পেছল, আর জুতোয় গ্রিপ না থাকলে পাহাড়ে ওঠা মুশকিল। আমি বললাম, এখানে পাওয়া যাবে না? তা যেতে পারে, বাটার দোকান তো সর্বত্রই আছে। সন্ধে নাগাদ ফিরে এসে কিনে নেব। আপাতত চল একটু এক্সপ্লোর করা যাক। বাজার থেকে শহরের দিকে যেতে হলে চড়াই উঠতে হয়। কিছু দূর গিয়েই বুঝলাম এদিকটায় লোকের ভিড় আর বাড়ির ভিড় আরও অনেকটা কম। অল্প যেসব লোক চলাচল করছে তার মধ্যে কিছু স্কুলের ইউনিফর্ম পরা ছেলে মেয়েও দেখলাম। দার্জিলিংয়ের মতো ঘোড়া দেখলাম না এখানে, তবে জিপ চলে ওখানে চেয়ে অনেক বেশি। সেটা বোধহয় মিলিটারির থাকার দরুন হতে পারে। গ্যাংটক থেকে 16 মাইল দূরে 14,000 ফুট হাইটে হচ্ছে নাথুলা। নাথুলাতে চীন আর ভারতের মধ্যে সীমারেখা। এদিকে ভারতীয় সৈন্য আর ওদিকে 50 গজের মধ্যে চীন সৈন্য। আরও কিছু দূর হেঁটে যাবার পর একটা মোড়ের মাথায় এসে কুয়াশার মধ্য দিয়ে হঠাৎ একটা ঝলমলের রং চোখে পড়ল। একটু এগোতেই বুঝলাম সেটা আর কিছুই নয়, একটা লোক ভারী পাহাড়ের পোশাক পরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। তার পা থেকে মাথা অবধি রঙের বাহার। পায়ে হলুদ জুতো, প্যান্টটা হলো নীল রঙের জিন্স, সোয়েটারটা টুকটুকে লাল, আর তার গলার ফাঁক দিয়ে ভেতরের সবুজ শার্টের কলার দুটো বেরিয়ে আছে। শার্টের ঠিক ওপরেই থুতনির নিচে একটা সাদার ওপর কালো নকশা করা স্কার্ফ। লোকটার মুখের রং হালকা হলদে আর ফ্যাকাশে গোলাপি মেশানো। আর চুল, শুধু চুল নয়, গোঁফ দাড়ি সব বাদামি রঙের। দেখেই বোঝা যায় ইনি একজন বিদেশি হিপি। দাড়ি থাকার ফলে বয়স বোঝা মুশকিল। তবে মুখের চামড়া একটুও কোঁচকায়নি। মনে হয় ফেলুদারই বয়সী, মানে 30-এর একটু নিচেই। ভদ্রলোক আমাদের দেখে মৃদু হেসে ঠান্ডা মোলায়েম সুরে বললেন, হ্যালো। ফেলুদাও উত্তরে হ্যালো বলল। এবার লক্ষ্য করলাম হিপির কাঁধ থেকে 2টো ক্যামেরা ঝুলছে, আর তার সঙ্গে একটা চামড়ার ব্যাগ। হয়তো তাতে ক্যামেরার জিনিসপত্র রয়েছে। একটা ক্যামেরার নাম ক্যানন, দেখে বুঝলাম সেটা জাপানি। ফেলুদার সঙ্গেও তার জাপানি ক্যামেরাটা ছিল, আর সেটা দেখেই বোধহয় হিপি বললেন, নাইস ডে ফর কালার। ফেলুদা হেসে বলল, তোমাকে কিছু দূর থেকে কুয়াশার মধ্য দিয়ে যে দেখে আমরাও সেই কথাটাই মনে হয়েছিল। তবে দুঃখের বিষয়, ভালো কালার ফ্রেম এখনো আমাদের দেশে দুষ্প্রাপ্য না হলেও দুর্মূল্য। হিপি বলল, সেটা জানি, আমার কাছে কালারের স্টক আছে, প্রয়োজন হলে আমাকে বলো। হিপি যদিও ইংরাজিতে কথাগুলো বলছিল, উচ্চারণ শুনে তার জাতটা বুঝতে পারলাম না। ফরাসি অথবা আমেরিকান হলে চন্দ্রবিন্দুটা একটি বেশি ব্যবহার হতো, আর ইংরেজ হলে তো বোঝাই যেত। ইনি কিন্তু ওই 3 জাতের একটিও নন। ফেলুদা বলল, তুমি কি বেড়াতে এসেছো? হিপি বলল, আমি ছবি তুলতে এসেছি। সিকিম সম্বন্ধে একটা বই করার ইচ্ছা। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। কতদিন আছো এখানে? এসেছি 9th, 5 দিন হলো। 3 দিনের ভিসা আছে বলে কয়ে বাড়িয়ে নিয়েছি। আরও দিন 7 থাকার ইচ্ছে। কোথায় উঠেছো? ডাক বাংলো। এই যে রাস্তাটা ডান দিকে উঠে গেছে, এইটে দিয়ে একটু উঠে গিয়েই ডাক বাংলো।
ডাকবাংলো শুনেই আমার কানটা খাড়া হয়ে উঠল। সেলভাঙ্কারও তো বোধ হয় ডাকবাংলোতেই ছিলেন। তাহলে যে ভদ্রলোকটি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ ছিল? ফেলুদা জিজ্ঞেস করল। হিপি আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ভেরি স্যাড। আমার সঙ্গে যথেষ্ট আলাপ হয়েছিল। হি ওয়াজ আ ফাইন ম্যান অ্যান্ড... এইটুকু বলেই হিপি থেমে গেল। দেখে মনে হলো সে হঠাৎ কেন যেন চিন্তিত হয়ে পড়েছে। একটুক্ষণ চুপ করে থেকে সে প্রায় আপন মনেই বলল, ভেরি স্ট্রেঞ্জ। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করল। উনি এখানে এসে একটা আশ্চর্য মূর্তি সংগ্রহ করেছিলেন একটি বাঙালি ভদ্রলোকের কাছ থেকে। হি পেড 1000 রুপিস ফর ইট। 1000? ফেলুদা অবাক হলো। হ্যাঁ, জিনিসটা কেনার পর ও এখানকার টিবেটান ইনস্টিটিউটে সেটা দেখাতে নিয়ে গেছিল। তারা নাকি বলেছিল মূর্তিটা একটা আশ্চর্য উঁচু দরে দুষ্প্রাপ্য জিনিস। কিন্তু ভদ্রলোক গম্ভীর হয়ে আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার খটকা লাগছে এই ভেবে যে মূর্তিটা গেল কোথায়। তার মানে? ফেলুদা জিজ্ঞেস করল। তার ডেড বডি তো শুনলাম বোম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তার জিনিসপত্র নিশ্চয়ই সেই সঙ্গেই গেছে, তাই নয় কি? হিপি মাথা নাড়ল। অন্য সব জিনিস ফেরত গেছে সেটা ঠিকই, কিন্তু মিস্টার সেলভাঙ্কার মূর্তি সব সময় তার কোটের বুক পকেটে রাখতেন। বলতেন, এটা আমার ম্যাসকট, আমার ভাগ্য ফিরিয়ে দেবে। সেদিন যখন বেরোন তখনও সেটা ওর পকেটেই ছিল, এটা আমি জানি। অ্যাক্সিডেন্টের পর ওকে হাসপাতালে আনা হয়, তখন আমি সেখানে ছিলাম। ওর জামা কাপড় খুলে ওর পকেট থেকে সব জিনিসপত্র বার করে ফেলা হলো। একটা নোটবুক বেরোয়, মানি ব্যাগ বেরোয়, খাপের মধ্যে ভাঙা অবস্থায় ওর চশমাটাও বেরোয়, কিন্তু মূর্তি বেরোয়নি। অবশ্যই এমন হতে পারে যে মূর্তিটা পকেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো সেটা সেখানেই পড়ে আছে, আর নয় যারা তাকে তুলে আনে তাদেরই কেউ সেটাকে পকেটস্থ করেছে। কিন্তু এখানের লোকেরা তো শুনেছি খুব অনেস্ট, সেই জন্যই তো গোলমাল লাগছে। হিপি থুতনিতে হাত দিয়ে মাথা হেঁট করে কিছুক্ষণ ভাবল। ফেলুদা বলল, মিস্টার সেলভাঙ্কার সেদিন কোথায় যাচ্ছিলেন সেটা জানেন? সিঙ্গিকের রাস্তায় একটা গুম্ফা আছে, সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সকালে উঠে দিনটা ভালো দেখে আমি ওর অনেক আগেই ক্যামেরা নিয়ে ছবি তুলতে বেরিয়ে পড়ি। উনি বলেছিলেন, পথে যদি তোমাকে দেখি তাহলে তুলে নেব। হঠাৎ গুম্ফা সম্পর্কে আগ্রহ কেন সেটা ঠিক জানি না, বোধহয় ডক্টর বৈদ্য এর জন্য কিছুটা দায়ী। ডক্টর বৈদ্য? ফেলুদা প্রশ্ন করল। নামটা এই প্রথম শুনছি। হিপি হেসে বলল, এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় কি? চলো ডাক বাংলোয় একসঙ্গে বসে কফি খাওয়া যাবে। ফেলুদা আপত্তি করল না। বুঝলাম ও সেলভাঙ্কার সম্বন্ধে বেশ কিছু জানবার চেষ্টা করছে, যা কিছু জানবার সব কিছু জেনে নিতে চাইছে। ডান দিকে চড়াই রাস্তাটা উঠে হিপি বলল, এ হলো পর্যটকদের একটু রেস্ট নেওয়ার জায়গা। সেদিন পাহাড়ে উঠতে গিয়ে স্লিপ করে একটু মচকেছে পাটা, বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকলে টনটন করে। কুয়াশা হালকা হয়ে আসছে, চারিদিকে যে এত গাছপালা ছিল তা এতক্ষণ বুঝতে পারিনি। হালকা হয়ে আসা কুয়াশার ফাঁক দিয়ে এখন পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। খানিক দূর হেঁটেই আমরা ডাকবাংলো পৌঁছে গেলাম। বেশ সুন্দর একতলা একটা বাড়ি, বেশি দিনের পুরনো বলেও মনে হলো না। হিপি তার ঘরে নিয়ে গিয়ে দুটো চেয়ারের ওপর থেকে কাগজপত্র সরিয়ে আমাদের বসবার জায়গা করে দিয়ে বলল, আমার পরিচয়টাই এখনো দেয়া হয়নি। আমার নাম হেলমুট উঙ্গার। জার্মান নাম কি? ফেলুদা জিজ্ঞেস করলো। ঠিকই ধরেছেন। হেলমুট তার খাটেই বসলো। ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আলনায় আরও রংচঙে পোশাক, কোনোটা আধখোলা, তার মধ্যে কাপড়ের চেয়ে কাগজপত্র, ম্যাগাজিন ইত্যাদিই বেশি। কিছু ফটো রাখা রয়েছে টেবিলের ওপর, দোয়ালের গায়ে ঠেস দেওয়ার দাঁড় করানো অবস্থায়। বেশিরভাগই বিদেশের ছবি, কিছু এদেশে তোলা। আমি খুব বেশি বুঝি না, তবে দেখে মনে হলো ছবিগুলো বেশ ভালো।
ফেলুদাও নিজের পরিচয় দিল, যদিও যে সে শখের ডিটেকটিভ সে কথা বলল না। তারপর হেলমুট এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে বোধহয় কফির অর্ডার দিয়ে ফিরে এসে আবার খাটে বসে বলল, ডক্টর বৈদ্য ভারী ইন্টারেস্টিং লোক, তবে কথাটা একটু বেশি বলেন। ডাকবাংলোতেই এসেছিলেন কয়েকদিন, ভাগ্য গণনা জানেন, ভবিষ্যৎ বলতে পারেন, যে লোক মরে গেছে তার আত্মার সঙ্গে যোগ স্থাপনও করতে পারেন। প্ল্যানচেট জাতীয় ব্যাপার কতকটা তাই। মিস্টার শেলভাঙ্কারকে অনেক কিছু বলে ভারী আশ্চর্য করে দিয়েছিলেন। আর পরলোক তত্ত্ব সম্বন্ধে মনে হলো অনেক পড়াশোনা আছে। তিনি এখন কোথায়? কালিম্পং যাবার কথা ছিল, সেখানে নাকি কোনো এক তিব্বতী সাধুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। বলেছেন তো আবার আসবেন। মিস্টার শিলভাঙ্কারকে কি বলেছিলেন তিনি? আপনি শুনেছেন সেসব কথা? আমার সামনেই তো কথাবার্তা হয়। তার ব্যবসার কথা বললেন, স্ত্রীর মৃত্যুর কথা বললেন, ছেলের কথা বললেন, এমনকি তিনি যে কিছুদিন আগে মানসিক উদ্বেগে ভুগেছেন সে কথাও বললেন। সেটা কি কারণে তা জানি না। আপনাকে কিছু বলেননি? না, তবে বুঝতে পারতাম মাঝে মানে অন্যমনস্ক হয়ে যেতেন, দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় ওর একটা টেলিগ্রাম আসে। উনি সেটা পড়ে রীতিমতো আপসেট হয়ে পড়েন। ফেলুদা বলল, মিস্টার শিলভাঙ্কার যে আকস্মিকভাবে মারা যাবেন এ নিয়ে ডক্টর বৈদ্য কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন। ঠিক ভবিষ্যৎবাণী না করলেও একটা সপ্তাহ একটু সাবধানে থাকতে বলেছিলেন। বলেছিলেন তার সময় ভালো যাচ্ছে না। কফি এলো, আমরা তিনজনেই চুপচাপ বসে খেলাম।